ঘন কুয়াশায় দিনের তাপমাত্রা কমেছে স্বাভাবিকের চেয়ে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এতে রাজধানী সহ সারা দেশেই বেড়েছে শীতের তীব্রতা, আর এই অবস্থা থাকতে পারে আরও 4 দিন। এছাড়া সকাল 9টায় রেকর্ড হয়েছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। তেঁতুলিয়ায় 8.3 ও ঢাকায় তা ছিল 13.6 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার দাপট ঢাকা সহ দেশ জুড়ে। রাজধানীতে শুক্রবার সকাল 7টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.6 ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়ায় কাঁপুনি ধরিয়েছে শীত। ছুটির দিনে সড়কে চলাচল কম থাকলেও বিপন্ন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ, কাবু প্রাণীকুলো। 3-4 দিন যাবত শীতের তীব্রতা আপনার ঢাকাতে অনেক বেশি, যে কারণে একটু সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। অনেকটাই শীত উপভোগ করতেছে, আমরা অনেকটাই কষ্টে আছি। পরিস্থিতি খারাপ, আজকে শীতে সবাই ক্লান্ত। রিক্সা চালাচ্ছি খুব ঠান্ডায়। উত্তর পশ্চিমের কুয়াশা বলয়ে রাজধানী ছাড়াও ডুবে আছে রাজশাহী, রংপুর, বগুড়া, সিলেট, ঈশ্বরদী, চুয়াডাঙ্গা, যশোর ও ময়মনসিংহ। জানুয়ারিতে দিনে স্বাভাবিক তাপমাত্রা 20 থেকে 25-এ থাকার কথা থাকলেও তা নেমেছে 14 ডিগ্রিতে। সূর্যের দেখা না মেলায় আরও তীব্র হচ্ছে শীত। 6-7 তারিখ পর্যন্ত থাকবে। এরপরে এত তাপমাত্রা, কুয়াশা ভাবটা কেটে গেলে আপনার তাপমাত্রাটা কিছুটা বাড়বে। কুয়াশাটা কেটে গেলে আমরা সূর্যের আলো পাবো। সেই ক্ষেত্রে দিনের বেলা যে তীব্র শীত, এই শীতের অনুভূতিটা অনেকটা কমে আসবে, তবে শীত কিন্তু থাকবে। এদিকে রাজধানীতে খোলা বাজারে বেড়েছে শীতের কাপড়ের বেচাকেনা। কম আয়ের মানুষেরা ভিড় করছেন ফার্মগেট, কারওয়ানবাজার, বঙ্গবাজারে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরাঞ্চলে। প্রচণ্ড ঠান্ডায় জনজীবনে বেড়েছে দুর্ভোগ। দিনের শীত কিছুটা কম থাকলেও সন্ধ্যা হলেই বাড়ছে শীতের দাপট। কুয়াশা আর হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরাঞ্চল। পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার সকাল 9টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.3 ডিগ্রি। এই সকাল সকাল কাজে কামে বাইরে হওয়া যায় না, এই যে ঠান্ডায় হাত পা কাঁপতেছে। থেকে সকালে বের হয়েছি, এখন থেকে ঠান্ডার জন্য কোনো মানুষ রাস্তাঘাটে নাই। পৌষের কনকনে শীতে স্থবির ঠাকুরগাঁও, নওগাঁ, নাটোরের জনজীবন। সূর্যের দেখা মিললেও থাকছে না রোদের তাপ, ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। কনকনে এই শীতের সবচেয়ে কষ্টে আছেন শিশু, বৃদ্ধ। কনকনে শীত, বুঝতে পারছেন, আমরা প্রয়োজন চাহিদা বাইরে যেতে পারতেছি না। আমরা রিক্সা চালাতে পারছি না, কুয়াশা, ভাড়া ভিতাও কম, লোকজনও কম। শৈত্যপ্রবাহে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন। চলতি বছর রংপুরের সর্বনিম্ন তাপমাত্রা 9.7 ডিগ্রি সেলসিয়াস। শীতের দাপটে গ্রাম অঞ্চলে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হচ্ছেন অনেকেই। জানুয়ারি মাস ওভারঅল যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা ক্লাইমেটোলজি অনুযায়ী, আর সেই পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশ কম, অর্থাৎ স্বাভাবিক যে বৃষ্টিপাত হওয়ার কথা তার থেকে কম হওয়ার সম্ভাবনা আছে এ মাসে। তবে আপাতত আগামী এক সপ্তাহে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। লক্ষ্মীপুরে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। চাঁদপুরে গুড়ি গুড়ি বৃষ্টি ভোগান্তি বাড়িয়েছে আরো। ঘন কুয়াশায় ভোরে লঞ্চ চলাচল ব্যাহত হয়। আপনার যাত্রী কম হইতে আছে, এরপরে সকাল 6টা লঞ্চ যায় নাই। কুয়াশা আর ঠান্ডায় সময় মতো মাঠে কাজ করতে পারছেন না চাষিরা। ব্যাহত হচ্ছে চলতি মৌসুমের ইরিবুড়ো চাষাবাদ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে বিরুদ্ধে না জড়িয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বলেন, সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্র চর্চা করে এগিয়ে যেতে হবে। মির্জা ফখরুল অভিযোগ করেন, গত 15 বছর বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, বরং দিনের পর দিন গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। ফ্যাসিবাদ ক্ষমতা দখল করে দেশের মানুষকে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, লুট করেছে দেশের সম্পদ। এখানে পর গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, ফলে এখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো তৈরি হয়নি, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কারো কাছে বিক্রি করবে না জামায়াতে ইসলামী, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, কারো সঙ্গে শত্রুতা যেমন করা হবে না, কারো চোখ রাঙানিও বরদাস্ত করা হবে না।
সুযোগ পেলে সমমর্যাদার ভিত্তিতে সবার সঙ্গে বৈদেশিক সম্পর্ক রক্ষা করবে জামায়াতে ইসলামী। যুব সমাজকে দেশ করার কারিগর হিসেবে তৈরি করতে কাজ করার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, সেই দায়িত্ব পালনে জামায়াতের কর্মীরা কাজ করছেন। আমরা যুবকদের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। এই দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীরা আজকে আপনাদের পাশে দাঁড়িয়ে প্রস্তুত। আমাদের লক্ষ লক্ষ কর্মী আজকে আওয়াজ তুলে বলছে, জীবন দেব কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথাও বিক্রি হতে আর দেব না। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সকালে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এই দাবি জানান। বলেন, অন্তর্বর্তী সরকার অস্থিতিশীলভাবে দেশ চালানোর কারণে বারবার ফ্যাসিস্টদের দোসররা সুযোগ নিচ্ছে। আবারও কোনো দুর্নীতিবাজকে ক্ষমতায় বসানো হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। দেশের বর্তমান প্রেক্ষাপটে অন্যান্য রাজনৈতিক দলের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে ইসলামী আন্দোলনের সকল নেতাকর্মীকে শক্তভাবে মাঠে নামার তাগিদ দেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শ্রমিক আন্দোলনের 2024 সালের কমিটি বিলুপ্ত করে 25-26-এর নতুন কমিটি ঘোষণা করা হয়। এই সরকার সুন্দরভাবে দেশ পরিচালনার যে সুস্থভাবে দায়িত্ব পালন করবে, এটা অনেক অংশে কিন্তু আমি বলবো ব্যাহত হয়েছে। এই সুন্দর দেশ পরিচালনা করার জন্য নির্বাচন পদ্ধতি হবে পিআর সিস্টেমের নির্বাচন। বাংলার জমিনে নির্বাচন হতে পারবে না। 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের সমাবেশে এই দাবি জানানো হয়। সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, অনির্বাচিত সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে না। দ্রুত নির্বাচন দিয়ে দেশকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে হবে। একটি পক্ষ 72-এর সংবিধান বাতিল করে সাম্প্রদায়িকতা ছড়াতে চায় বলেও অভিযোগ করেন প্রিন্স। এ সময় সিপিবির সভাপতি শাহ আলম বলেন, ক্ষমতার পরিবর্তন হলেও কাঠামোতে পরিবর্তন আসেনি। 21 জানুয়ারি থেকে সারা দেশে গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি পালন করবে সিপিবি। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন আর 1 সেকেন্ড দেরি না করে নিত্য পণ্যের দাম কমান, যানমালের নিরাপত্তা বিধান করেন। 10 জানুয়ারি থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করব, ঐক্য গড়ে তোলার সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করব। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ 15 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ভোট বাতিলে ইসির ক্ষমতা বাড়ানো, ইভিএম পদ্ধতি বাতিল, নির্বাচনী অপরাধের শাস্তি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করে প্রস্তাবনা চূড়ান্ত করা হয়েছে বলেও নিশ্চিত করেছে নির্বাচন সংস্কার কমিশন। আজ সরকারের কাছে রিপোর্ট আকারে জমা দেবার কথা রয়েছে। এর আগে গত 3 অক্টোবর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা যে 6টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দিয়েছিলেন, তার মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও ছিল। সংস্কার কমিশনগুলোকে কাজ শুরুর 90 দিনের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশও দেওয়া হয়। বিভিন্ন পণ্য ও সেবার ওপর কর বাড়ানোর পরিকল্পনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তাদের দাবি, আন্দোলন, মূল্যস্ফীতি, ব্যাংকের সুদহার সব মিলিয়ে এমনিতেই ক্ষতিগ্রস্ত তারা। এমন সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো আলোচনাও করা হয়নি তাদের সঙ্গে। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আকাশপথে ভ্রমণ, সিগারেট, এলপিজি, পোশাক, রেস্তোরাঁর খাবার সহ একাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এতে 2 অঙ্ক ছাড়ানো মূল্যস্ফীতি আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। জুলাই আগস্টে বড় লোকসানের মধ্য দিয়ে গেছে বিভিন্ন খাত। সেই ক্ষতি এখনও পোষানো সম্ভব হয়নি। সাধারণ মানুষ এমনিতেই অর্থনৈতিক চাপে আছে। ব্যবসায়ীদের দাবি, পোশাক, এলপিজি এগুলো সবই নিত্য প্রয়োজনীয় পণ্য। সরকার দ্রব্যমূল্য না বাড়ার আশ্বাস দিলেও ব্যবসায়ীরা বলছেন বাস্তবতা ভিন্ন। ব্যবসা টিকিয়ে রাখতে ভ্যাট না বাড়ানোর আহ্বান তাদের। অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং চারপাশে আসলে নানান ধরনের চাপের মধ্যে রাষ্ট্র যেরকম আছে, ঠিক তেমনি ভাবে সাধারণ মানুষ
সেই রকম চাপের মধ্যে আছে। এরকম একটি সময়ে এইরকম একটি সিদ্ধান্ত আমাদেরকে আসলে বিস্মিত করেছে। এই সরকারের আমলেও এই যে সবাই এইভাবে কাজ করছে, কোনো পরিবর্তন তো আমরা দেখতে পাচ্ছি না, বরং আরো খারাপ হচ্ছে। লাভ কি? আমরা আজকে রাতে বসতেছি, রেস্তোরাঁ মালিক সমিতি, মিষ্টি মালিক সমিতি, সবাই আমরা রাতে জুমে বসতেছি এবং সবার আমার কাছে বলছে যেভাবে আমাদেরকে আলোচনা চলছে, প্রয়োজনে আমরা অনির্দিষ্টকাল বন্ধে চলে যাব। অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব আয় বাড়াতে এখন সরকারের কাছে বিকল্প কোনো পথ নেই। তবে শুধু কর হার না বাড়িয়ে আদায়ের ক্ষেত্র বাড়ানোর তাগিদ তাদের, না হলে মূল্যস্ফীতি আরো বাড়বে। কিভাবে ট্যাক্স নেটটা বাড়াতে পারি, প্লাস হচ্ছে এই যে টপ 10% যারা টোটাল 80% অ্যাসেটে তাদের হাতের মধ্যে আছে, তো সেটাকে আমরা কিভাবে আসলে এই রেভিনিউ তাদের কাছ থেকে কিভাবে রেভিনিউ আদায়টা আরো বাড়ানো যেতে পারে, যে ডিরেক্ট ট্যাক্সের যে ব্যাপারটা আছে। আইএমএফ এর পরামর্শে মূসক বা ভ্যাট ও সম্পূরক শুল্ক আইনে কিছু সংশোধন আনতে যাচ্ছে সরকার। এতে গুঁড়ো দুধ, ওষুধ, সিগারেট, বিমানের টিকিট সহ 65 ধরনের পণ্য ও সেবায় বাড়তি ভ্যাট আরোপ হতে পারে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণে পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল সহ 3 দফা দাবি জানিয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় এসব দাবি জানান সারা দেশ থেকে আসা 25টি ক্যাডারের কর্মকর্তারা। সূর্যের আলো রুধিতে পারে কেউ, আমাদের ধরে ঠেকানো যাবে না গণজোয়ারের ঢেউ। আজকে 25টি ক্যাডারের যারা বৈষম্যের শিকার, এখানে আমি চিকিৎসা, কৃষি, শিক্ষাসহ বিভিন্ন পর্যায়ের 25টি ক্যাডারের কর্মকর্তারা নানা দাবি নিয়ে অংশ নেন আলোচনা সভায়। উপসচিব পদে প্রশাসন ক্যাডারের 50% কোটা রেখে অন্যান্য 25 ক্যাডারের জন্য বাকি 50% পরীক্ষার ভিত্তিতে নিয়োগকে অগ্রহণযোগ্য ও সিভিল সার্ভিস গঠনের অন্তরায় বলে মত দেন বক্তারা। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে ট্রেনিং প্রাণী সম্পদ কর্মকর্তার জন্য এসেছিল, সেটা গ্রহণ করে সে চলে যায় রোডস অ্যান্ড হাইওয়ে মিনিস্ট্রিতে। এই যে বৈষম্য তারা সৃষ্টি করেছে, সরকার এটা নিরসন করতে হবে। অযাচিত হস্তক্ষেপের কারণে টেকনিক্যাল সক্ষমতা না থাকা সত্ত্বেও তারা গুরুত্বপূর্ণ সকল সিদ্ধান্ত গ্রহণ করছেন। এই কোটার জন্য যে আন্দোলন হয়েছে, আমরা কোনো কোটা দেশে দেখতে চাই না। আমাদের একটাই কথা, আমরা ডিএস থেকে উপরে যতগুলো আছে আমরা একটা নিরপেক্ষ অথবা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আমরা পরীক্ষার মাধ্যমে সমস্ত পদোন্নতিগুলো নিশ্চিত করতে চাই। সব ক্যাডারের সমতা, ক্যাডার যার মন্ত্রণালয় তার, এসব দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন বক্তারা। এছাড়া জনবান্ধব ও সেবামূলক রাষ্ট্রকাঠামো তৈরির জন্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, উপসচিব পদে কোটা বাতিল সহ 3টি সুনির্দিষ্ট দাবিও জানানো হয় সভায়। কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়, অর্থাৎ যে পেশার মানুষ সংশ্লিষ্ট পেশায় তাকে কাজ করতে দিতে হবে। তাহলে হবে কি যে পেশাদারিত্ব তৈরি হবে, তার জবাবদিহিতা তৈরি হবে, স্বচ্ছতা হবে এবং কাজটি পারফেক্টলি হবে। এসএসপি সিনিয়র সুপারিয়র পুল আছে, যেটা পুলের মাধ্যমে উপসচিব থেকে তদন্ত পদ যেটা মেধার ভিত্তিতে হওয়ার কথা ছিল, সেটাকে আস্তে আস্তে কোটা করা হয়েছে। সেটা আমরা বলেছি যে আবার সেটাকে মেধায় ফিরিয়ে এনে এসএসপির মাধ্যমে পরীক্ষার মাধ্যমে হতে হবে। কৃষি ও স্বাস্থ্যের মতো বিশেষায়িত মন্ত্রণালয়ে অনভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ না দেওয়ার আহ্বানও জানান পরিষদের নেতারা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে শ্রীনগর ও হাসারায় আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 16 জন। এ নিয়ে গত 2 সপ্তাহে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে 15টি সড়ক দুর্ঘটনায় 12 জন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার জন্য সড়কে দৃশ্যমান সংকেত না থাকা ও অসচেতনতাকে দুষছেন চালকেরা। শুক্রবার ভোর 5টার দিকে এক্সপ্রেসওয়ের হাসারা এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। নিহত হন বাসের 2 যাত্রী। 5.5 ঘন্টা আগে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে সিরাজদি খানের নিমতলী এলাকায় কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় বাস। নিহত হন বাসের 1 যাত্রী ও 1 সহকারী। বেপরোয়াভাবে ড্রাইভার গাড়ি চালাইছে, তার জন্য এই বড় দুর্ঘটনা ঘটছে। অবশ্যই বিচার চাই। আর আজকে যে গাড়িটা সেফভাবে চালাইতো, আজকে পরিস্থিতি হতো না, আমার স্বামীরও জান যেত না, এতই মানুষের জীবন যেত না। গত 2 সপ্তাহে এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গায় 15টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 12 জন। ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানো এবং যানবাহনে অতিরিক্ত গতিকেই এত দুর্ঘটনার কারণ বলছেন যাত্রীরা। ওই গাড়ি যেমন সামনে থেকে সরে গেছে, ওই যে পার্কিং করা থাকে না,
পার্কিং এর তো জায়গা দিয়ে দিছে, ওই জায়গায় করলে ট্রাকগুলো ভালো হয়। যদি স্পিডটা কমায় দেয় বা স্পিডের গতি কম থাকে তাহলে অ্যাক্সিডেন্টটা কম হবে। দুর্ঘটনা রোধে নিয়মিত অভিযান, মামলা এবং গতি নিয়ন্ত্রণের প্রক্রিয়া আধুনিকরণের পরামর্শ পুলিশের। রাতেরবেলায় কিন্তু আমাদের এই বেপরোয়া গাড়ির বিরুদ্ধে কোনো স্পেস নাই, আমাদের গাড়ি থামানোর কোনো সুযোগ নাই যে রাতেরবেলা আমরা কোনো গাড়ি থামিয়ে বা চেক করব, এরকম কোনো জায়গা বা এরকম কোনো আলো বা এরকম কোনো স্পেস যদি থাকতো তাহলে আমরা হয়তো সেই গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। 2020 সালে চালুর পর চলতি ডিসেম্বর পর্যন্ত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 985টি দুর্ঘটনায় প্রাণ গেছে 138 জনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 3 দিন হলেও এখনও তা জমে ওঠেনি। হাঁকডাকেও মিলছে না আশানুরূপ ক্রেতা। মেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু ক্রেতা বাড়লেও বিক্রি কম। ব্যবসায়ীদের দাবি, প্রথম ছুটির দিনে দর্শনার্থী কিছুটা বাড়লে পুরোপুরি মেলা জমে উঠতে আরও সময় লাগবে। আগামী সপ্তাহ থেকে বিক্রি বাড়বে বলে প্রত্যাশা তাদের। এদিকে মেলায় এখনও চলছে স্টল, প্যাভিলিয়ন তৈরির কাজ। আর মানসম্পন্ন পণ্য না পাওয়ায় হতাশ ভোক্তারা। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবার সাজানো হয়েছে জুলাই ছাত্র আন্দোলন ঘিরে। মাসব্যাপী এই প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, আর ছুটির দিনে রাত 10টা পর্যন্ত। আমরা চাচ্ছি সেটা আন্তর্জাতিক মানের কোনো কিছু ভালো কিছু হোক, তাই আমরা লোকালের মতো যদি এখানে ফ্যাসিলিটি পাই সেটা তো আর হলো না। কাস্টমার এখন আপনার মোটামুটি আর কি অত বেশি না, আর যেহেতু শুক্রবার আজকে টুকটাক কাস্টমার আছে, আলহামদুলিল্লাহ আশা করি ভালো হবে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে কাঁপুনি বাড়ছে ছিন্নমূল শ্রমজীবীর। সেই কষ্ট লাঘবে সরকার ছাড়াও প্রায় প্রতি রাতে শীতবস্ত্র ও কম্বল দিচ্ছেন নানা ব্যক্তি সংগঠন। তারপরও রাজধানীর সড়কে ঘুমানো কারোর গায়ে দেখা মেলেনি সেই কম্বলের। এতেই প্রশ্ন উঠেছে, সেসব তবে যাচ্ছে কোথায়? মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রায় ডুবে আছে রাজধানী। কনকনে ঠান্ডার সাথে বইছে হিমেল হাওয়া। এরই মধ্যে গভীর রাতে সড়কের পাশে বস্তা মুড়ে শীতে কাঁপছে ছিন্নমূল মানুষ। প্রথম দেখায় তাদের গৃহহীন মনে হলেও বাস্তবতা ভিন্ন। তাদের অনেকেই কম্বল নিতে ঘর ছেড়ে রাত কাটান ফুটপাতে। ঢাকার আশপাশের জেলা থেকেও আসেন অনেকে। কম্বলের দেখা পেলেই ব্যস্ত সড়কে ঝুঁকি নিয়ে নেন গাড়ির পিছু। এভাবে এক একজনের হাতে আসে 20 থেকে 30টি পর্যন্ত। পরে সেসব বিক্রি করেই চলে সংসার। গতবারে বেশি ছিল, কেউ কেউ 30টা পাইছে, কেউ 40টা পাইছে। এইবার তো আমি 3টা পাইছি। এইভাবে রাস্তাঘাটে নিতে হয়। বাসা কোথায়? বাসা হলো কুনিপাড়া। এই নারায়ণগঞ্জের। কেন আসছেন? এই কম্বলের লেগেছে। কেউ কেউ আবার এই কম্বল বেচে জোগাড় করে মাদকের টাকা। যারা পায় এরা সাথে সাথে বেচে ফেলে। বেচে তোমার মতন ইস্কেলাররা কিনে নিয়ে যায়, তোমার মতন সাহেবেরা কিনে নিয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে এদের ভিড়েই বঞ্চিত প্রকৃত ছিন্নমূলেরা। বিত্তশালীর সহায়তা না মেলায় ঢাকার ফুটপাতে এভাবেই কাটে তাদের কনকনে ঠান্ডার রাত। কম্বল তো পাই না, আমরা তো কম্বল দেয় না কাকা। এই যে আগুন টাগুন পোকায় আর রাতটা কাটাই। আমি একটা প্রতিবন্ধী, আমার একটা কম্বল দিয়ে নান্নারা। কমলাপুর, রমনা, কাকরাইল ও হাইকোর্ট এলাকায় ছিন্নমূলদের দেখা মেলে সবচেয়ে বেশি, কারণ শীতের কম্বল রাতে বেশি পাওয়া যায় এসব এলাকায়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল সংবাদ সন্ধ্যায়। ধন্যবাদ সবাইকে।